পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুস, বিভিন্ন সংগঠনের নানা আয়োজন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার প্রত্যয়। প্রিয় রাসূলের আদর্শ যেন সব জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাবো। ওলি আল্লাহ যারা আছে, আল্লাহ পাক বলছেন কোরআনে, যারা মৃত্যুবরণ করে না, এই কারণে আমরা মৃত্যু দিবস পালন করি না, আমরা জন্ম দিবসকে পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিনের খুশিতে আমরা এই র্যালি করতেছি। অন্তরে প্রশান্তি আছে এখানে আমরা শান্তি খুঁজে পাই। রংপুরের ঘটনায় কয়েকটি সংগঠনের প্রতিবাদ মানববন্ধন, যৌক্তিক সময়ে গ্রেফতার হয়েছে আসামিরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির 5 দিনের কর্মসূচি ঘোষণা, মুখোশধারীরা ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে, অভিযোগ আইনমন্ত্রীর। রেলের ডিজির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অডিটে ধরা পড়ে 13,000 কোটি টাকার অনিয়ম, নিরীক্ষক দলের দক্ষতা নিয়েই প্রশ্ন অভিযুক্তের। সার সংকটে বাড়ছে কৃষকের ভোগান্তি, অসাধু ব্যবসায়ী ও ডিলারদের কারসাজির অভিযোগ, সরবরাহে ঘাটতি নেই দাবি কৃষি বিভাগের। টাকা দিয়েও পাওয়া যায় না, 40-50 টাকা সারের কেজি, প্রতিটা সারের কেজি হইতেছে। কিছু অসাধু ডিলার আছে বা ব্যবসায়ী আছে, তারা সার মজুত করে রাখতেছে। যা চাহিদা ছিল সে অনুসারে আমরা সার পেয়েছি এবং উত্তোলন করা হয়েছে এবং কৃষকরা সেটি ব্যবহারও করছেন। আবারও পাকিস্তানের মধ্যস্থতা আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ইরান, হরমুজ ইস্যুতে নতুন শর্ত তেহরানের, সব মাইন অপসারণের দাবি ট্রাম্পের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। জশ্নে জুলুসে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। জশ্নে জুলুস, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এসব আয়োজনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্মসহ ধর্মীয় আলোচনা করেন শীর্ষ আলেমগণ। তারা বলেন, প্রিয় নবীজির মাধ্যমে মহান আল্লাহ যে পথ দেখিয়েছেন তা নিঃসন্দেহে কল্যাণকর, আর সেটাই ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির পথ। আলেমগণ জানান, এই পথই সমাজ ও রাষ্ট্রে শান্তি আনতে সক্ষম। আলোচনা শেষে রাজধানীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা হয়, আর যেখানে নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে আসছেন, আর এই দিনই দুনিয়া থেকে গেছেন। এই জন্য ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আমরা এই শরৎ উদ্যানে একত্র হয়েছি। সকল ধর্মের শান্তির বাণী নিয়ে আমার ধর্মে যে আসছে, এই আগমনকে শুভেচ্ছা জানাইতে আমরা আসিছি। আমরা আল্লাহর কথা অনুযায়ী খুশি উদযাপন করতেছি। কি বলেন সবাই? আমরা নবীর খুশিতে, নবীর আগমনে আমরা সবাই খুশি। যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন জেলায় বের করা হয় জশ্নে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় বন্দরনগরী মুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, তোরণ, সবুজ পতাকায় সেজে ওঠে নগরীর প্রধান সড়কগুলো। সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই জুলুস নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় জুলুস। আমরা রাসূল ইসলামকে পেয়ে, কারণ এটা বড় রহমত আমাদের জন্য, এই জন্য রাসূল ইসলামকে পেয়ে আমরা আনন্দ করতেছি। তো এটার মধ্যে কোনো কষ্ট নেই, আমাদেরকে একটা অন্তরে প্রশান্তি আছে এখানে আমরা শান্তি খুঁজে পাই। কক্সবাজার শহরের সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় জশ্নে জুলুস, আর সকালে এলাকার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও ধর্মপ্রাণ
মুসল্লিরা অংশ নেয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে খান জাহান আলী রোড, শান্তিধাম মোড়, রয়্যাল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে খুলনায়। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহু আলাইহির মাজার থেকে জশ্নে জুলুস বের করে গাউসিয়া কমিটি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও রসুল প্রেমীরা। এ সময় তারা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী যে বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। আর এ বিষয়ে আমরা আরও জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন। সুমন, এই আনুষ্ঠানিকতা তো বেশ আগেই শুরু হয়েছে, এখনো চলছে কিনা সেটি জানাবেন। যেমনটি দেখে বুঝতে পারছি র্যালিটি এখনো চলছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেই তো এখানে যুক্ত হয়েছেন মানুষ। আয়োজকরা দাবি করছেন এটি বিশ্বের অন্যতম বড় একটি র্যালি। যে মুসল্লিরা অংশ নিয়েছেন তারা কি বলছেন? বৃষ্টি, মূল যে জুলুসটি সেটি কিন্তু অল্প কিছুক্ষণ আগেই যে খানকা শরীফ, সে খানকা শরীফে আসলে প্রবেশ করেছে এবং সেটি কিন্তু সকাল 9টায় শুরু হয়েছিল এবং সেটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অল্প কিছুক্ষণ আগেই সেটি জামে আহমেদিয়া সুনিয়া মাদ্রাসায় আসলে ঢুকেছে এবং এখনো পর্যন্ত সেই জুলুসের যে ঢল সেটি এখনো পর্যন্ত কিন্তু জামিয়ার দিকেই রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসলে প্রতি বছরই এই জুলুসে অংশগ্রহণ করার জন্য রাসূল প্রেমীরা তারা আসেন এবং তারা এই জুলুসে অংশগ্রহণ করেন। যেমনটি আসলে বলছিলেন যে এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা প্রতি বছরই দাবি করেন তাদের এই জুলুসটি সর্ববৃহৎ জুলুস এবং এই বছরও প্রায় ৭৫ লাখেরও বেশি মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেছেন বলে আসলে যারা আয়োজকরা রয়েছেন তারা দাবি করছেন। এবং এখনো পর্যন্ত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, নবী প্রেমীরা কিন্তু এখনো পর্যন্ত আসলে সড়কে রয়েছেন। তারা ঘন্টার পর ঘন্টা হেঁটেছেন, রোদ বৃষ্টি সেটিতে উপেক্ষা করেই তারা আসলে জুলুসে অংশগ্রহণ করেছে। তারা বলছেন তাদের মধ্যে আসলে কোনো ধরনের ক্লান্তি বোধ নেই। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এবং শ্রদ্ধা করে এই জুলুসে অংশগ্রহণ করেন এবং এখান থেকেই আসলে ভ্রাতৃত্বের যেই বার্তা সেই বার্তায় আসলে ছড়িয়ে দিচ্ছেন এবং এখান থেকে তারা আসলে বলছেন যে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই আসলে তাদেরকে আসলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটি তারা এখান থেকে বার্তা দিতে চান। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ সুমন। রংপুরে আলোচিত হত্যাকাণ্ডের পর যৌক্তিক সময়ে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার দাবি, অল্প সময়ের চেয়ে বেশি আশা করা ঠিক হবে না। বেলা 11টা নাগাদ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠান ছিল। আর সেখানে রাখা বক্তব্যেই স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিএনপি সরকারের 6 মাস হয়েছে, এ সময় একটি ঘটনাও নেই যার আসামিদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে। এদিকে রিজভী আহমেদ বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর তার দেখানো পথে সকলকে চলার আহ্বান জানান রুহুল কবির রিজভী। রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা সুপ্ত করত। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বেলা 11:30টায় নগরীর স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অংশ নেন
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বর্ণনায় দেশের মানুষ সন্তুষ্ট হতে পারছে না। বিষয়টি খোলাসা করা দরকার। আর সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচারের দাবিও জানান বক্তারা। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে ওই সবার ওই চারজনের চেহারা ঘুরছে আর অস্বস্তি লাগতেছে যে কখন জানি আমাদেরও সিরিয়াল। এই লোকটি খবর দিল যে অমুক অমুক মারতে পারে, পুলিশ বলেছে। সেই লোকটা কি করে জানলো যে তারাই তাকে মেরেছে? তাহলে আগের থেকে সে জানতো, সেই পরিকল্পনার ভিতরে আছে কি না, সে প্রশ্নটা আমাদের থেকে গেছে। আমরা চাই এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বাংলাদেশের প্রচলিত আইনে প্রচুর আইন আছে, সেই আইনে তাদের বিচার নিশ্চিত করুক। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এই মানববন্ধন থেকে প্রকৃত আসামিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হিন্দু মহাজোট নেতারা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। আর এ সময় এই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন হিন্দু মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী। প্রকৃত আসামিদের তদন্ত করে তাদেরকে এই 2 আসামিকে রিমান্ডে আনতে হবে। প্রকৃত আসামি কারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশের হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দিন তারিখ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। জনগণের সাথে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে। তিনি বলেন, অনেক সংগ্রাম, অনেক শোককে ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 1 সেপ্টেম্বর সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি। রিজভী আহমেদ বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেওয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। মানুষের মুখোশধারী অনেকেই এখনো দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে পঙ্গু অন্ধ করেছে। সেই ফ্যাসিস্টদের যারা ফিরিয়ে আনতে চায় তাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। বলেন, কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য রোড ম্যাপ তৈরি করতে হবে। এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। রক্ষকই যখন ভক্ষক, এই প্রবাদকে ভিন্ন মাত্রা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার বিরুদ্ধে শত শত কোটি টাকা অনিয়মের অভিযোগ, সে আফজাল হোসেনকে দেওয়া হয়েছে সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে তার যোগসাজশী হয়েছে 13,361 কোটি টাকার অনিয়ম। সরকারি অডিট নিরীক্ষায় এমন সব তথ্যই উঠে এসেছে। এসব অডিট নিষ্পত্তি না হতেই বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। আর যার বিরুদ্ধে এসব অভিযোগ, তিনি প্রশ্ন তুলেছেন অডিটর টিমের দক্ষতা নিয়েই। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্টে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের বিশাল এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এতে বিনিয়োগ হয় বিপুল অঙ্কের, কাজও এগিয়েছে সেভাবেই। কিন্তু হিসাবের খাতা খুলতেই বেরিয়ে আসে স্বপ্নের এই প্রকল্পের ভয়ঙ্কর অনিয়মের চিত্র, যার নেপথ্যে ছিলেন রেলের বর্তমান ডিজি আফজাল হোসেন, ছিলেন প্রকল্পটির পরিচালক।
কিভাবে কোন প্রক্রিয়ায় এই অনিয়ম হয়েছে তা উঠে এসেছে সরকারি অডিট রিপোর্টে। প্রকল্পটির ৪২টি ধাপে ১৩,৩৬১ কোটি ৫২ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। আর্থিক অনিয়মের সবচেয়ে বড় কৌশলটি নেওয়া হয় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে বাঁধ নির্মাণের ক্ষেত্রে। মূল চুক্তিতে বাঁধের উচ্চতা ধরা হয়েছিল ৭.৩ মিটার, চুক্তি মূল্য ধরা হয়েছিল ১১,১৩৮ কোটি টাকা। কিন্তু কাজ শুরু হতেই আসে নকশায় পরিবর্তন। ১.৭ মিটার কমে বাঁধ নির্মাণ করা হয় ৫.৬ মিটার, অথচ পরিশোধ করা হয় চুক্তির পুরো অর্থ। এখানেই সরকারের আর্থিক ক্ষতি ২,১৩০ কোটি ৪২ লাখ টাকা। শুধু বাঁধের উচ্চতাই নয়, বাঁধটি তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে রেল পরিদর্শন অধিদপ্তরের এক প্রতিবেদনে। আমরা মাটি খুঁড়েও দেখার চেষ্টা করেছি এখানে পাথরের যে টুকরো বা ভাঙা যে পাথর থাকার কথা সেই রকম কোনো কিছুই মিলেনি। গ্রেভেলও আমরা দেখতে পাইনি, বেশিরভাগই এরকম ভাঙা ইট দেখতে পেয়েছি। অর্থাৎ এতে যেটি হয়েছে, রেলের যে এমব্যাকমেন্ট বা এই যে বাঁধটি, সেই বাঁধটির বিয়ারিংয়ের যে ক্ষমতা সেটি একেবারেই কমে যাবে বলছেন রেল সংশ্লিষ্ট যারা তারা। সরকারি অডিট রিপোর্টে বলা হয়েছে বিয়ারিং ক্যাপাসিটি কমার পাশাপাশি এ অনিয়মের মাধ্যমে ঠিকাদারকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে ২৫ কোটি টাকা। স্টোন চিপস এবং গ্রাভেলের পরিবর্তে ব্রিক খোয়া ব্যবহার করা হয়েছে, কারণ স্টোন চিপস এবং গ্রাভেলের দাম হলো অনেক বেশি আর ব্রিক খোয়ার দাম কম। তাহলে এখানে ঠিকাদারকে অবৈধভাবে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প পরিচালক আফজাল হোসেন তারা এই দোষসাজে এই অপকর্মগুলো করছে এবং অনেক নিম্নমানের কাজ হয়েছে। লাইনের স্লিপারের উপরে যে পাথর দেয়া হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। মোড়া পাথরের সাথে দেয়া হয়েছে ইটের খোয়াও। এই যে এটা, হ্যাঁ যে এগুলো এই যে এটা আপনি ভাঙেন, এটা পাথর ওইটা আর এটা কি এক ভাঙেন, এই পাথর না, এটা ইটেরই জামাইট। ঠিকাদারকে আর্থিক সুবিধা দিতে এমন কোনো অনিয়ম বাকি নেই যা করা হয়নি এই প্রকল্পে। উচ্চ মূল্যে চুক্তি, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উপকরণ আমদানি, চুক্তি লঙ্ঘন, নিম্নমানের কাজ, নকশায় পরিবর্তন সহ নানা কৌশলেই হয়েছে এই অনিয়ম। প্রায় ৩৯,০০০ কোটি টাকার বিশাল এই প্রকল্পের নথির যে হিসাব, সরকারি অডিটের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। প্রশ্ন তোলা হয়েছে কাজের প্রতিটি ধাপ নিয়ে। রিপোর্টটিতে স্পষ্ট বলা হয়েছে প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদারকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই অনিয়ম করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে সেই প্রকল্প পরিচালকেই এখন রেলের সর্বোচ্চ পদে বসেছেন। প্রশ্ন হলো কিভাবে তা সম্ভব হলো? যার কর্তৃত্বাধীনে একটা প্রকল্পে এই ধরনের বড় ধরনের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তাকে আবার আরো ধরনের পুরস্কৃত করাটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিফোর ইট ইজ প্রুভড দ্যাট হি ইজ নট রং। যে সুবিধাটা আপনার যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি বা ঠিকাদার পেয়েছে তারা কিন্তু যে সুবিধাটা পেয়েছে তার অংশ কিন্তু পিডিও পেয়ে থাকতে পারে, সেটা না হলে তার বিনিময়ে তাছাড়া তিনি এই সুবিধাটা তাকে দিবেন না। অভিযোগ রয়েছে ২০২৩ সালে চায়না থেকে ১০০টি নতুন কোচ আমদানিতেও হয়েছে শত কোটি টাকার অনিয়ম, যার প্রকল্প পরিচালকও ছিলেন আফজাল হোসেন। উচ্চ মূল্যে আমদানি করা হলেও ট্রায়াল রানেই এসব ট্রেনের চাকায় ফাটল দেখা যায়। এখন অন্য একটি লাগেজ ফ্যানের চাকা লাগিয়ে পরিচালিত করা হচ্ছে এসব কোচ। এ নিয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আফজাল হোসেন। এই কোচগুলো আসলে কেনা হয়েছিল যে নতুন যে রেল লাইন চলবে সেখানে, কিন্তু এই রেল ট্রেনগুলো চালানো হয়েছে অন্য রুটে যেখানে এই মানের না। এটা কিন্তু অন্য কোনো প্রজেক্টের চুক্তির সাথে হুবহু এক না। কাজে হয়তো অনেকরা এটা না বুঝে হয়তো এটা তারা অনেক কিছুই আপত্তি করছে এবং আরবিট্রেশন চলছে। আরবিট্রেশনে যার পক্ষে রায় যাবে সে পাবে। আফজাল হোসেনের পদোন্নতি নিয়েও রয়েছে প্রশ্ন। তৃতীয় গ্রেড থেকে ১ লাফে ডিজি পদে বসে যান আফজাল হোসেন, যেটি প্রথম গ্রেডের পদ। এত অনিয়মের পর কিভাবে তিনি এই পদে বসলেন তার উত্তর নেই রেলমন্ত্রীর কাছেও। আমি কাউকে সর্বোচ্চ পদে প্রোভাইড করিনি, আমি পেয়েছি।
আর একই সেম টাইমে তদন্ত চলমান। তো তদন্ত আমি এসে পেয়েছি, তদন্ত চলমান, আমি 6 মাসের মতো আছি। তদন্ত রিপোর্টটা পাওয়ার পর নিশ্চয়ই যদি মনে হয় যে না এখানে তার দায়িত্বের ব্যত্যয় ঘটেছে, ডেফিনেটলি অ্যাকশন হবে। এর আগে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল সংযোগ প্রকল্প নিয়েও শত কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে আফজাল হোসেনের বিরুদ্ধে। ওই প্রকল্পেরও পিডি ছিলেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভুটানের রাজা জিগমে খেসান নামগেল ওয়াংচুককে ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দর প্রায় 1 ঘন্টা অবস্থানকালে ভুটানের রাজার সাথে ভিভিআইপি লাউঞ্জে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। আর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান রাজা। পাশাপাশি গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এই উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতাও কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি, টেকসই উন্নয়নের লক্ষ্যে ভুটানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা ঠেকাতে আন্তর্জাতিক লবিং জোরদার করেছে মিয়ানমার। এ তথ্য জানিয়ে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক সামি হামদি বলছেন, রাখাইনে স্থিতিশীলতা আনতে বিশ্ব সম্প্রদায়কে নিয়ে রাজনৈতিক উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। পাশাপাশি থার্ড কান্ট্রি সেটেলমেন্ট বা অন্য কোনো দেশে রোহিঙ্গারা গেলে সেটিও নৈতিকভাবে মিয়ানমারের জয় হবে বলেই মনে করেন তিনি। আর এমনটা হলে মিয়ানমার বিশ্বমঞ্চে বাংলাদেশকে দুর্বল হিসেবে উপস্থাপন করবে বলেও আশঙ্কা তার। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। নতুন পুরনো মিলিয়ে 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে 1 দশক ধরে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক এই মানুষ নিজ দেশে ফিরতে চাইলেও তার কোনো বাস্তব সম্ভাবনা এখনো নেই। শরণার্থী ও উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন কাজ করা বিবিসি খ্যাত সাংবাদিক সামি হামদিও বলছিলেন, রাষ্ট্র পরিচয়হীন এই মানুষগুলোকে নিয়ে নানামুখী চক্রান্ত করছে মিয়ানমার। Myanmar is trying to ensure Rohingya don't go home, and that's why they are lobbying the United Nations. রোহিঙ্গারা দেশে ফিরুক এটা কোনোভাবেই মিয়ানমার চায় না, বরং এটা বন্ধ করতে জাতিসংঘ সহ বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছে জান্তা সরকার। জাতিগত নিধনের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে সে দেশের সরকার। রাখাইনে অস্থিরতার কথা বলে 9 বছরেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি তারা। এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে রাজনৈতিক উদ্যোগ নিতে ঢাকাকে তাগিদ দিচ্ছেন এই বিশ্লেষক। The Rohingya issue, which is a regional issue, is the route by which Bangladesh can become an international power. রাখাইনে অস্থিরতা বন্ধ করতে পারেনি মিয়ানমার, এজন্য সেখানে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জরুরি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠিয়ে প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে হবে। এই কাজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। রোহিঙ্গা ইস্যুতে দেশে রাজনৈতিক ঐক্যমত্য তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট কর্মকৌশল না থাকলে ভুগতে হবে বলেও ধারণা তার। The absence of a political roadmap discourages people from giving the aid and support to Dhaka. একটা রোডম্যাপ লাগবেই, তা না হলে আন্তর্জাতিক সহায়তাও কিন্তু মিলবে না। তুরস্ক যেভাবে সিরিয়া শরণার্থীদের অর্থনৈতিক কাজে লাগিয়েছে, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে। In the Fatah area in Istanbul, তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে সেজন্য বাংলাদেশকে খেসারত দিতে হতে পারে বলে সতর্ক করেন তিনি। policy by which they don't push the Rohingya to go home, Bangladesh will unwittingly allow Myanmar to succeed. মিয়ানমার সীমান্ত বন্ধ করবে না কখনো। এই অবস্থায় আরো রোহিঙ্গা আসতে পারে। তারা যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, সেটি মিয়ানমারের এক প্রকার বিজয় হবে। এই সুযোগে অন্য দেশ থেকেও বাংলাদেশে শরণার্থী আসার ঝুঁকি থাকে। পাশাপাশি এ নিয়ে বাংলাদেশকে বুলিও করবে মিয়ানমার। Bangladesh into submission. We see what happens in geopolitics. If you bully them once, they bully you twice, they bully you 3 times. রোহিঙ্গা সংকটের সমাধান না হলে যে অস্থিরতা হবে তার পরিণতি ঢাকার পাশাপাশি ওয়াশিংটন, বেইজিং, দিল্লি সহ সব পক্ষকে ভোগ করতে হবে বলেও মনে করেন তিনি। 2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের মাত্রা, আসার সংখ্যা, তার প্রভাব
কিংবা সমস্যার কোনো সমাধানের রাস্তা, কোনো কিছুর ক্ষেত্রেই ইতিবাচক কোনো অর্জন নেই বাংলাদেশের। একই সাথে দিনকে দিন কমছে আন্তর্জাতিক সহায়তাও। তাই অদূর ভবিষ্যতে এই সংকট কিভাবে সামাল দেবে বাংলাদেশ, সেটি সম্ভবত এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কনসার্ন। সকালে মন্ত্রীর বাসভবনে এই আয়োজন করা হয়। সারা দেশে অবৈধ অভিবাসন রোধে জনের সচেতনতা বাড়াতে চায় সংস্থাটি। আর এ লক্ষ্যে সংস্থাটি যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের প্রতিনিধি দল বৈঠক করেন। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি মানব পাচার রোধ, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে কাজ করার আহ্বান জানায়। সংস্থাটি জানায় তারা প্রায় ৩৫ বছর ধরে বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। বর্তমানে সিলেট অঞ্চলে অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার প্রবণতা নিয়েও কাজ করতে চায়। রোহিঙ্গা ইস্যু প্লাস আমাদের অবৈধ অভিবাসন ইত্যাদি আমাদের অনেকগুলো কাজ করার একটা স্কোপ আছে। তো আমার বিশ্বাস আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা আগামীতে আরও কিছু কিছু প্রোগ্রাম হাতে নেব এবং আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সবাই আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ। সার সংকটে প্রতিদিনই কৃষকের ভোগান্তি বাড়ছে। ডিলারের কাছে কাঙ্ক্ষিত সার মিলছে না, অন্যদিকে খুচরা দোকানে পাওয়া গেলেও তা বেশি দামে কিনতে হচ্ছে। চাষিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ী ও ডিলারদের কারসাজির কারণেই এই সংকট তৈরি হয়েছে। যদিও ডিলাররা বলছেন তারা সরবরাহ পাচ্ছেন কম। অন্যদিকে সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আমনের আবাদ। চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের, কিন্তু সার সংকটের কারণে দুশ্চিন্তা কাটছে না। আইডি কার্ড জমা দিয়ে 1350 টাকা নেয়। আমার 6 বিঘা জমিন, আমি 1 বস্তা সার নিছি। সারার তুরটি হবার লাগছে, সার পাই নে, তার জন্য আমার আবারটা বসি যাবার লাগছে। সার বেগরে খেত নষ্ট হয়ে যেতে আছে, সার পাইতে আসি না, নাইন ধরে সার নেওয়া তো ফিরে ফিরে মারামারি। শুধু আমনই নয়, অন্যান্য ফসল চাষেও সার সংকট ভোগাচ্ছে কৃষককে। ডিলারের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেকে বেশি দামে সার কিনছেন, কেউ আবার বাড়তি টাকা দিয়েও সার পাচ্ছেন না। এদিকে সময় মতো জমিতে সার না দেয়ায় গাছে দেখা দিয়েছে বিভিন্ন রোগ ব্যাধি। দাম বেশি, আবার সিরিয়ালে থাকুন নাগে, 1 সপ্তাহ দেরি করা, নানান ধরনের বাহানা টানা এই ধরনের কথাবার্তা বলে। সার মোটামুটি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। এবার ইউরিয়া সার 150 টাকা ধরা নিছে, পটাশ 150 টাকা, বিষ যেটা দিছিল 20 টাকা, সেটা হয়েছে 50 টাকা 100 টাকা। সবজি গাললেও সার নাগে, তারপরে মনে করে রোয়াজ ধান ক্ষেত বাড়ি তো সার নাগে, আমরা তো দাম দিয়েও পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, অসাধু ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন কারসাজি চলছে বলেও দাবি করেন অনেকে। ডিলারের কাছে গেলে তো পাই না, ওরা বলে সার আমার কাছে নাই, শেষ হয়ে গেছি, আগে এসে নি, এখন করছি দেই। এখন খুচরা দোকানের কাছে ওখানে পাওয়া যায়, ওরা একটু দাম বেশি নেয়। পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। 40-50 টাকা সারের কেজি, প্রতিটা সারের কেজি হয়ে গেছে। আর সারের ক্রাইসিস, সার পাওয়া যায় না। কিছু অসাধু ডিলার আছে বা ব্যবসায়ী আছে, তারা সার মজুত করে রাখতেছে। বিএনপি সরকার ইতিপূর্বে ছিল, তখনও সারের ক্রাইসিস। এখন আবার বিএনপি সরকার আছে, আবার সারের ক্রাইসিস। এই ঘটনাটা কিছু চক্রের কারণেও হয়, কারণ ডিলারের চক্রান্তর কারণেও হয়। অবশ্য ডিলারদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরবরাহ কম থাকায় চাষিদের চাহিদা মতো সার দেওয়া যাচ্ছে না। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা ডিলারের থেকেই সার কিনে বিক্রি করছেন। অল্প মাল গাড়ি মিল করতে হয়তো এই 24 বস্তা 8 বস্তা এই সারটা তো আর দেওয়া যায় না, গাড়ি পাবো কিভাবে দূরে থেকে, গোড়াশাল থেকে। এই জন্য ওনারা মিলাইতে একটু সময় লাগে, সময়ের কারণে একটু দেরি করে। আমাকে যেভাবে ভাগ করে দেয় ওইভাবে আমরা আইনা বিক্রি করি। কৃষকের চাহিদা পূরণ করতে পারছেন? যতটুকু আমাদের ছোট, মানে ব্লকটা ছোট, সেই হিসাবে মোটামুটি আমরা চাহিদা করি। বড় ডিলারদের কাছ থেকে আনতেছি, আমি খুচরে বেচতেছি। আমরা ডিলার না, কিন্তু ডিলার ওরা ওইখান থেকে খুচরে বেচতেছি। যেভাবে দিচ্ছে 2-4 টাকা বস্তা দিচ্ছে, আমরা আনি 2 দিন 3 দিন বেচতেছি, আবার যা আনতেছি বেচতেছি। ওখানে সরকারি রেট দিচ্ছি, আমরা ওখান থেকে আনিয়ে খরচ সহ 1 টাকা পার কেজিতে 1 টাকা বেশি দিয়ে বেচতেছি। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকটই নেই, তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিষয়ে তাদের জানা আছে, তাই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা চাহিদা চেয়েছিলাম আমরা সেগুলো সম্পূর্ণ পেয়েছি এবং
আমাদের ডিলাররা এটা উত্তোলন করছে। তো আমার যে মজুত আছে সেই মজুত যথেষ্ট, তো আশা করি আমাদের মানে সংকট হবে না। যা চাহিদা ছিল সে অনুসারে আমরা সার পেয়েছি এবং উত্তোলন করা হয়েছে এবং কৃষকরা সেটি ব্যবহারও করছেন। তো আমাদের কুড়িগ্রাম জেলায় এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শুধু মৌখিক আশ্বাস নয়, ফলন বিপর্যয় ঠেকাতে সরকার নির্ধারিত দামে যেন চাহিদা মতো সার পাওয়া যায় সে বিষয়টি নিশ্চিত করার দাবি চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চরম অস্থিরতা চলছে পুঁজিবাজারে। 2 সপ্তাহের টানা দরপতনে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম তলানিতে নেমেছে, কমেছে সূচক ও লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের মন্তব্যে আতঙ্ক তৈরি হয়েছে। শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকেই, বড় বিনিয়োগকারীরাও নিরাপদ দূরত্বে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে দরপতনের বিষয়ে কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। টানা দরপতনের পর নতুন কমিশনে কিছুটা আস্থা ফেরে বিনিয়োগকারীদের মধ্যে, ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। গতি ফিরে পাই সাধারণ মূল্য সূচক এবং লেনদেনের পরিমাণ, কিন্তু আবারও সেই ছন্দপতন। ধারাবাহিকভাবে কমছে সূচক এবং লেনদেনের পরিমাণ। মূলত মার্জিন ঋণ নীতিমালায় সংশোধন এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের কিছু বক্তব্যে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। আতঙ্ক ছড়িয়ে পড়ে বড় বিনিয়োগকারীদের মধ্যে, শুরু হয় পতন। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ সেই পতন আরও ত্বরান্বিত করে। টানা 2 সপ্তাহের পতনে ডিএসইর মূল সূচক কমেছে 250 পয়েন্টের বেশি। চলতি সপ্তাহের প্রথম 2 কর্মদিবসেই কমেছে প্রায় 150 পয়েন্ট। 1,500 কোটি টাকার লেনদেন নেমেছে 500 কোটির ঘরে। টানা পতনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সাধারণ বিনিয়োগকারীরা। তাদের ব্যক্তি স্বার্থের কারণে এখানে বাজার নিয়ে মানুষের ভাগ্য নিয়ে এখানে সিনেমিনি খেলা হচ্ছে। ধারাবাহিকভাবে একটা জরিমানা করা হইতেছে, তদন্ত কমিটি হচ্ছে, অথচ যখন মার্কেট বড় ধরনের ক্রাশ হইতেছে সেটা থামানোর জন্য উদ্যোগ কিছু হইতেছে, এটা দৃশ্যমান আমরা দেখতেছি না। যারা শেয়ার বিক্রি করে চলে যায় ওরা আসলে বড় প্যানিক সৃষ্টি করে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখনোই প্যানিক সেল দেয় বসে থাকে না কখনোই। এখনও এই আতঙ্কটা আমাদের মধ্যে আছে। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এখন বড় বড় বিনিয়োগকারী যারা গেমলার, যারা এখানে মার্কেট প্লেয়িং করে, ওরা তো আসলে এখন চুপচাপ আছে। সংশ্লিষ্টরা বলছেন নানামুখী সংকটে দেশের অর্থনীতি, জ্বালানি স্বল্পতায় বন্ধের মুখে অনেক কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ছে পুঁজিবাজারেও। এর সাথে যোগ হয়েছে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ, যা বাজারকে উন্নয়নের চেয়ে ক্ষতি করছে বেশি। বড় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলে বাজারে গতি ফেরানো কঠিন হবে বলেও মনে করেন তারা। আমাদের কথাগুলোই কিন্তু আসলে এখানে বাজারে আস্থার জায়গাটাকে নষ্ট করেছে। বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে। এত বেশি ইন্টারভেনশন, বাজারে যদি সবাই ইন্টারভেনশন করে, যার জায়গা থেকে যে যেখানে ইন্টারভেনশন করতে পারেন তার সর্বোচ্চ ইন্টারভেনশন যদি করেন, তাহলে সে এত ইন্টারভেনশনের ভিতরে একটা বাজার কখনো চলতে পারে না। এই সার্ভেলেন্সের বিষয় হয়ে থাকে, কোনো ব্যাড প্লে হয়ে থাকে, অবশ্যই বলবে, কিন্তু ঢালাও এরকম চিঠি দেয়া কিংবা ফোন করে জিজ্ঞেস করা যে এইরকম পাঠায় দেন, ওনার ডিটেলস পাঠান, হ্যাঁ, এইটা তো মানুষ তো প্যানিক হয়ে যায় যে কেন হঠাৎ করে ডিএসসি এরকম চাচ্ছে। প্রথমটা হইল যে ক্রিমিনাল কেস হবে, ওইটা নিয়ে একটা ধাক্কা আসলো বাজারে। ওইটা চেয়ারম্যান সাহেব বলে দিলেন যে না এরকম কোনো কথা হয়নি। ওইটা শেষ হইলো তো ডিএসসি এরকম চিঠি পাঠানো শুরু। বিশ্লেষকরা বলছেন বাজারে স্বচ্ছতা আনা এবং কারসাজি বন্ধে নিয়ন্ত্রক সংস্থা তদারকি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আতঙ্ক তৈরি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না। এখন ধরুন ফোন দিয়ে বাই সেল করার কোয়ালিটিটা, এটা আপনারা হয়তো ভালো জানেন কোন বিষয়ে। যদি এমন হয় যে তারা চায় যে বাজারে প্যানিক তৈরি না করে আমরা তাদেরকে সতর্ক করলাম, তাহলে তো ফোন দিতেই পারে। আর যদি আপনি প্যানিক করার জন্য করেন তাহলে নিঃসন্দেহে এটা নেতিবাচক প্রভাব পড়বে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে পুঁজিবাজার উন্নয়নে শুরু থেকেই তৎপর বর্তমান কমিশন। বাজার বান্ধব করা হয়েছে মার্জিন ঋণ নীতিমালা। সাম্প্রতিক পতনে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ধারাবাহিক পতনের কোনো কারণ এটা রয়েছে কিনা কমিশন এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। চেয়ারম্যান স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। এই বক্তব্যগুলো দেখা গিয়েছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া কিছুটা মিসলিডিং করে এটাকে প্রচার করেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের প্রেস রিলিজ দিয়ে এটা স্পষ্টীকরণ করে দিয়েছি। অভিযোগ থাকলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন মুখপাত্র আবুল কালাম।
কারণ এখানে ইনভেস্টর প্রোটেকশন এছাড়া। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষাকালীনও ঘেরের পাড়ে সবজি আবাদে নীরব বিপ্লব ঘটেছে সাতক্ষীরায়। দিন দিন আবাদের পরিধি বাড়ছে। জেলার চাহিদা মিটিয়ে নানা ধরনের সবজি সরবরাহ হচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষি বিভাগ জানিয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে বঞ্চিত হচ্ছে কৃষক। সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের কৃষক মোক্তার আলী ৬ বিঘা মাছের ঘেরপাড়ে বরবটি ও মাচান পদ্ধতিতে করেছে শশার চাষ। এবছর ফলন ভালো, লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক। বরবটি লাগাইছি, শশা লাগাইছি, পিঁপি লাগাইছি, মাছের চাষ করেছি। আল্লাহর রহমতে এতে আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ। একই গ্রামের কৃষক কাশেম আলী ৩.৫ বিঘা জমিতে একই পদ্ধতিতে করেছেন সবজি আবাদ। বাজারে দাম কম পাওয়ার অভিযোগ তার। অন্য কৃষকদের অভিযোগ একই। কৃষি বিভাগ বলছে মাছ ও সবজি একসঙ্গে চাষ, তাই লোকসান নয়, লাভবান হবেন চাষিরা। এই যে বরবটি করেছি আর এই শশা করেছি, আর এর পরে করবো ধরেন ওই টমেটো। সার কীটনাশক ওষুধের দাম অনেক, এই কারণে লাভবান হতে পারতেছি না। আবার এদিক বেচাখানার দিকতে শশা ৮ টাকা, বরবটি দিতে 18 টাকা 17 টাকা। আগে শুধুমাত্র মাছ চাষ করতো, ভেড়ি ফেলানো থাকতো, কিন্তু কৃষক প্রথম যখন ওই দেখলো 2-1 ওই ভেড়িতে সবজি করছে, ওই দেখা দেখি তেমন লাভবান হচ্ছে। প্রত্যেকেই এখন সবজি চাষ করে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 4,687 হেক্টর জমিতে বর্ষাকালীন ও ঘেরের পাড়ে সবজি আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,700 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 90 কোটি টাকা। ক্ষেত থেকে সংগ্রহের পর ব্যবসায়ীর হাত ঘুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েকশো টন করলা, বরবটি, লাউ, শশা সহ নানা ধরনের সবজি চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এখান থেকে আপনার করলা, বন্ধন উস্তা, আপনার শশা, দেশি ক্ষীরা, বটবটি, এইগুলা। দিন দিন আবাদ বাড়ছে, বিপণন ব্যবস্থা ভালো না থাকায় সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বিপণন অধিদপ্তর এগিয়ে আসলে কৃষকরা ন্যায্য দাম পাবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। অনেক কৃষক আছে যে তারা দূরে পাঠাতে পারে না বড় আড়ত বা ইসের মাধ্যমে, যে মাঝখানে যে একটা আছে, আমাদের বিপণন অধিদপ্তরকে এক্ষেত্রে যদি এগিয়ে আসতে পারে, আমাদের মার্কেটিং ব্যবস্থা যদি আমাদের আরেকটু সচল হয়, মার্কেট লিঙ্কেজটা যদি কৃষকের সাথে ডিরেক্ট আমরা করাতে পারি, এই ক্ষেত্রে কৃষক সঠিক দাম পাবে। কৃষি বিভাগ জানিয়েছে সাতক্ষীরায় গেল বছর থেকে এবছর সবজি আবাদ বেড়েছে 80 হেক্টর জমিতে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে দর কষাকষির শর্ত পাঠিয়েছে তেহরান। তাসনিম নিউজ সহ ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে দুপক্ষকে আলোচনা টেবিলে ফেরাতে যোগাযোগ অব্যাহত রেখেছে কাতারও। তবে ওমানের সাথে অস্থায়ী চুক্তিতে যাওয়ার পরও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। এদিকে জলপথটি থেকে সব মাইন অপসারণের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুদিন আগেই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ইরান সফর করেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই যাত্রার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় তার। মূল উদ্দেশ্য ছিল তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো। পাক প্রতিরক্ষা প্রধানের সফরের পরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। দাবি করা হয় হরমুজ প্রণালী ইস্যুতে ইসলামাবাদের মাধ্যমে ওয়াশিংটনকে আলোচনার শর্তাবলী পাঠিয়েছে তেহরান, যেখানে ট্রাম্প প্রশাসনকে বাধ্যতামূলক পূর্ব স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলার দাবি জানানো হয়। তবে ওমানের সঙ্গে অস্থায়ী পরিবহন চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জানান, জলপথটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আগে সমঝোতা স্মারকের শর্ত পুরোপুরি মানতে হবে ওয়াশিংটনকে। কিন্তু ভিন্ন দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানান, প্রণালীতে থাকা সমস্ত মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনী, দিয়েছেন হুঁশিয়ারিও। হরমুজ প্রণালীর সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে। ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে যে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে এবং পদ্ধতিগত উপায়ে তা ধ্বংস করা হবে। স্পেস ফোর্সের সাহায্যে আমরা প্রণালীর প্রতিটি ইঞ্চির ওপর খেয়াল রাখছি।
এদিকে ওয়াশিংটন তেহরানকে আলোচনায় ফেরাতে উদ্যোগ অব্যাহত আছে বলে জানিয়েছে কাতার। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমাদের কাছে সবসময়ই অগ্রাধিকার ছিল আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো। আমাদের কর্মকর্তারা প্রতিদিনই যোগাযোগ রক্ষা করেছেন। আলোচনায় ফিরে আসার উপায় নিয়ে তারা চেষ্টা করেছেন। চলমান অস্থিরতার জেরে মে মাসের পর সর্বনিম্নে পৌঁছেছে হরমুজ প্রণালীতে কার্গো জাহাজ চলাচল। ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্যানুযায়ী সোমবার মাত্র 2টি বড় গ্যাসবাহী জাহাজ ও অপরিশোধিত তেলবাহী জাহাজ জলপথটি পাড়ি দিয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। গোপন বৈঠকের জন্য মস্কো সফরে গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফ এবং তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস। মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন তিনি এবং সফরের উদ্দেশ্য কিংবা কার সাথে বৈঠক করবেন এ বিষয়ে এখনও কিছু জানায়নি ওয়াশিংটন বা মস্কো। র্যাটক্লিফের সফরের সময় একটি মার্কিন C-17 সামরিক পরিবহন বিমান লাটভিয়া হয়ে মস্কোয় পৌঁছায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে বিমানটি স্থানীয় সময় সকাল 10টার কিছু পর মস্কোর ভেনিউকোভা বিমানবন্দরে নামে এবং বিকেলে রিগায় গিয়ে ফিরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক গাড়ি বহরের ভিডিও ছড়িয়েছে। তবে এসবের সাথে র্যাটক্লিফের সফরের সরাসরি সম্পর্ক নিশ্চিত করেনি কোনো পক্ষ। কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের উদ্যোগে কনসিলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ভিসা আবেদনকারীদের আরও কঠোর এবং অভিন্নভাবে যাচাই করার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা সেটি যাচাইয়ে কর্মকর্তাদের আরও দক্ষ করে তোলা হবে। এরই মধ্যে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে নির্ধারিত ভিসা সাক্ষাৎকার স্থগিত বা নতুন করে নির্ধারণ করা হচ্ছে। তবে কতদিন এই স্থগিতাদেশ থাকবে তা এখনও জানায়নি মার্কিন পররাষ্ট্র দফতর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত এলো। পবিত্র কুরআন, ফাতিহা পাঠ, হামদ নাত পরিবেশন আর শোভাযাত্রার মতো নানা আয়োজনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করছেন বিশ্ব মুসলিমরা। যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোমালিয়া সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই নানা আয়োজন চলছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তোপধ্বনি দেওয়া হয়। অন্যদিকে ভারতের বিভিন্ন মাজার শরীফে চলছে মাহফিল ও জিকির। জনসমুদ্রে পরিণত হয়েছে ইয়েমেনের রাজধানী সানা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন, যাতে অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনেশিয়া সহ বহু দেশে। আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে ঐতিহ্যবাহী বাজনার সাথে পাঠ করা হয় দরুদ ও নাত। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা দূর করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসলিমরা। প্রতি বছরের মতো এবারও সানাবাসী মিলাদুন্নবী উদযাপন করছে। ১৫০০ বছর আগে প্রিয় নবী আমাদের মাঝে এসেছিলেন আমাদের পথ দেখাতে। সেই বিষয়টিকেই স্মরণ করতে আমরা মিশরবাসী নানা আয়োজন করেছি। পবিত্র এই দিনটিকে ঘিরে নানা আয়োজন সোমালিয়াতেও। দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য ১৫০০-র বেশি উট দান করেন মোগাদিসুর বাসিন্দারা। শোভাযাত্রা এবং সমাবেশে অংশ নেওয়াদের খাবার ও পানি বিতরণ করা হয়। নবীজির জন্মদিন উপলক্ষে সবাইকে মাংস ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সেই সহায়তা পাবার আশাতেই এখানে এসেছি। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পুরো বিশ্বের জন্যই রহমত হিসেবে প্রেরণ করা হয় তাকে। মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তানের সামরিক বাহিনীর উদ্যোগে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। অন্যদিকে ভারত, মহারাষ্ট্র, কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে থাকা মাজারে নেওয়া হয়েছে নানা আয়োজন। চলছে জিকির, তেলাওয়াত সহ বিভিন্ন মাহফিল। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম দেশগুলো ছাড়াও শোভাযাত্রা বের করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বহু পশ্চিমা দেশে বসবাসরত মুসলিমরাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।